You can see I am close to 0 point. I'm playing with snow. This is my dream, man. I am doing it. Guys, you can নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস সরকার। আমি তোমাদের সঙ্গে আমার প্রথম মোটর বাইক অভিজ্ঞতা শেয়ার করছি। আমার প্রথম যে বাইকটা ছিল সেটা হচ্ছে অ্যাপাচি 164B। সেটা নিয়ে আমি এই 2024-এর মার্চে সিকিমের উদ্দেশ্যে রওনা হই কলকাতা থেকে। তো আগের ভিডিওটা তোমাদের দেখানো যাচ্ছে না, তো রেকর্ডটা প্রপার হয়নি বলে। এই যে ভিডিওটা দেখছো তোমরা, এটা দেখছো শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার রাস্তা। তখন রাস্তাটার অবস্থা খুব একটা ভালো ছিল না, জাস্ট এই যে বন্যাটা হয়েছিল তারপরেই যে রাস্তাটার অবস্থা ছিল সেই কন্ডিশনটাই তোমরা দেখছো। ভিডিওটা তোমরা দেখতে দেখতে বুঝতে পারবে যে রাস্তাটা কতটাই বা খারাপ ছিল, কিন্তু আমি সেই জিনিসটাকেই ধীরে ধীরে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি ভিডিওটা কিছুটা স্কিপ করে দিচ্ছি, দিয়ে এই যে গ্যাংটক থেকে যে রাস্তাটা, সেই রাস্তাটা অ্যাকচুয়ালি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে রাস্তাটা ছিল এটা হচ্ছে চুংথাং যাওয়ার আগে। তখন রাস্তাটার পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে রাস্তাটা পুরোটা তো আমরা জানি, সেই ড্যাম ভেঙে যাওয়ার জন্য পুরো রাস্তাটা ভেঙে গিয়েছিল, পুরো সিকিমের অবস্থা পুরো খারাপ ছিল। এই যে দেখছো পুরোপুরি একদম ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে ধীরে ধীরে গ্রেডিয়েন্ট ওয়াইজ নিচে নেমে একদম এই যে দেখছো ছোট্ট একটা কাঠের সেতু তখন তৈরি করেছিল, তার উপর দিয়ে খুব ধীরে ধীরে আমরা ওপরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই খারাপ জায়গাটা পার করার পরেই রাস্তাটা খুব একটা ভালো ছিল না, খুব ধীরে ধীরে উপরে উঠছিলাম। দেখছো এই ডান দিকে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলো ওখানে দাঁড়িয়ে ছিল বিকজ একদিকের গাড়ি ছাড়ছিল আর একদিকের গাড়ি দাঁড়িয়েছিল। তো এই সময়টা আমরা প্রথমেই এদিক থেকে গাড়িটা ছেড়ে দিয়েছিল বলে আমরা আগে বেরিয়ে এসেছি। এই রাস্তাটাও খুব একটা খারাপ বলবো না, ঠিক ছিল, বাট এই পোর্শনটা আবার এখানে এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা জাস্ট নর্থ সিকিম যাওয়ার মধ্যে এই একটা একমাত্র টানেল যেটা এখানে আছে, এই জায়গাটাও কিন্তু খুব খারাপ ছিল এই টানেলে ঢোকার আগে। এই সামনে দেখছো টানেলটা চলে এসছে, এই টানেলের এখান দিয়েই ফার্স্ট টানেল এটা আমার নর্থ সিকিমে ঢোকার। আমি জানি না, হয়তো এখানে আরও কোনো টানেল থাকতে পারে, বাট আমি একটাই দেখেছি। এই টানেলটাই পার করে তারপরে আমরা লাচুংয়ের দিকে যাচ্ছিলাম। এই পুরো রাস্তাটাতেই হয়তো সামনের গাড়িটার রেড লাইটের জন্য আমার ক্যামেরার ঠিক একটা মানে ফোকাসটা আসেনি, তো একটু আবছা জায়গাটা শো করছে। তো ঠিক আছে, চলো। টানেলটা খুব একটা বড় না, ছোটোখাটো টানেল, তো খুব ইন্টারেস্টিং লাগছিল টানেলের মধ্যে দিয়ে যেতে। এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। এই টানেল পার করেই সামনে একটুক্ষণ আগে গিয়েই আমরা দেখতে পাবো যে চেকপোস্ট আছে। সেই চেকপোস্টে তোমাদের দেখাচ্ছি, চলো। যে চেকপোস্টে গিয়েই আমার বাইকটা রেখে লাচুং যাওয়ার জন্য, নর্থ সিকিমের জন্য লাস্ট যে চেকিংটা সেটা এখানে করা হয়েছিল। এই তো এখানে একজন সামনে পুলিশ যে আছে সে হাত দেখিয়ে দাঁড়াতে বলবে, দিয়ে বলবে তুমি চেক করাও তোমার পারমিটটা, দেন ওখান থেকে আমরা আবার সামনের দিকে এগোবো। চলো। পারমিট চেক করিয়ে তারপর আমি সোজা লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দিই। এই পরের দিন যে ভিডিওটা দেখছো এটা পরের দিনের সকালবেলা আর্মি চেকপোস্ট এরিয়া। সকালের যে ভিউটা দেখো চারিদিকে, সামনে বরফ দেখা যাচ্ছে পাহাড়ের উপরে। তো সেখানে আমি পরের দিন সকালে উঠে আমার গাড়িটা চেক করি যে ঠিকঠাক আছে কি না, গাড়িটার ফাংশনিং প্রপার হচ্ছে কি না। সেই হোটেলে দুটো ছোটো ভাই বোন ছিল, তারাও জিজ্ঞেস করছিল অনেক কিছু বাইকের সম্বন্ধে, দাদা কী করছো, কোথায় যাচ্ছ, কেমন কি, তারা খুব ইন্টারেস্টেড ছিল। আমি সেই কাজের ফাঁকেই গাড়িটা চেক করে নিয়ে সব কিছু রেডি আছে কিনা দেখে নিলাম, আর লাগেজটা সেট করে নিলাম। আর চা খেয়েই আমি সকাল বেরিয়ে গেলাম আমাদের নর্থ সিকিমের উদ্দেশ্যে, 0 পয়েন্টের উদ্দেশ্যে। তো সেখান থেকে লাচুং থেকে 0 পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 56 or 60 কিলোমিটার মোস্ট প্রবাবলি। তার মাঝখানেই একটা ভ্যালি আছে, দেখবে অসাধারণ সুন্দর। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, আমি সকাল 7:30টার সময় বেরিয়ে গেছিলাম আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর্মির লোকেরা মর্নিং ওয়াক করছিল, তার পাশ দিয়ে আমি যাচ্ছিলাম সবাইকে জানিয়ে। আর নিচে থেকে বলেছিল ক্যামেরা পারমিট দেওয়া হবে না, বাট আমি তারপরেও চেকপোস্টে জিজ্ঞেস করেছিলাম, বলেছিল ক্যাম্প সাইট এরিয়াগুলো ছেড়ে তুমি বাকিটা রেকর্ড করতে পারো। তো সেই পারমিশন নিয়েই আমি ধীরে ধীরে রেকর্ড করতে সামনের দিকে এগোচ্ছিলাম। এই ভ্যালিগুলো দেখো চারিদিকের অসাধারণ সৌন্দর্য, মানে এই যে একটা ভিউ আমাদের বাড়ির খুব কাছে, কলকাতার খুব কাছে আছে,
কাশ্মীর বা লাদাখ না গিয়ে বাড়ির কাছে যে এত সুন্দর ভিউ আছে, সেটা যদি আমি সিকিম না যেতাম, বিশেষ করে নর্থ সিকিম না যেতাম, তাহলে হয়তো আমি কোনোদিন বুঝতামই না। এটাই আমার যে ফার্স্ট এক্সপিরিয়েন্স, তা অসাধারণ ছিল, অসাধারণ। তোমরা দেখো চারিদিকের ভিউগুলো অসাধারণ। সকাল সকাল 7:30টার সময় আমি বেরিয়েছিলাম, তখন তেমন কোনো গাড়ি ছিল না, 2-1টাই আমার আগে গাড়ি গিয়েছিল। তো এই জায়গার রাস্তাটার অসাধারণ ভিউ ছিল, পুরোটাই ফাঁকা পেয়েছিলাম প্রায় বলতে গেলে, অসাধারণ ভিউ। তোমরা এই ভ্যালিটার সৌন্দর্যটা একটু এনজয় করো, যতক্ষণ দেখতে থাকো। আমি আবার সামনে তোমাদের ডেসক্রিপশনটা দিচ্ছি। এই ভ্যালিটা দেখো, এই জায়গাটা কতটা সুন্দর। এই ডান দিকে দেখছো একটা রিভার চলে যাচ্ছে সাইড দিয়ে, আর এই জায়গাটা থেকেই স্নোটার পরিমাণ একটু বেড়ে গেল রাস্তার সাইড দিকে। তো আমার দেখতে খুবই ভালো লাগছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারছি না। চোখে যে দৃশ্য দেখা আর তোমরা যেটা দেখছো ক্যামেরায়, দুটো অনেকটাই পার্থক্য হয়। তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। এই দেখো বাঁদিকে কিছুজন গাড়ি থামিয়ে এখানে বরফের মধ্যে খেলা করছে। তো আমার ইচ্ছা করছিল এখানে দাঁড়িয়ে একটু এদের সঙ্গে এনজয় করা, একটু বরফ নিয়ে খেলা, একটু আনন্দ করা। বাট যেহেতু একাই ছিলাম, তো আমি রাস্তাও চিনতাম না, ওই জন্য আমি সামনের দিকে এগিয়ে যাওয়াটাই ভাবলাম ঠিক। তো ওই জন্য আমি সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। ধীরে ধীরে দেখো রাস্তার মধ্যে বরফের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। পুরো রাস্তাটাই স্নো ছিল, সকাল সকাল কিছুটা হলেও হয়তো স্নো মেল্ট হয়েছে। এই যে দেখো রাস্তাটা, এই জায়গাটা আমার মনকে একদম মুগ্ধ করে দিয়েছিল। দেখো কি সুন্দর, কি বলবো, এতটা সুন্দর। তুমি বলছি কেন, আমি যে পাবো এই রাস্তাটা, আমি কখনোই এটা এক্সপেক্ট করিনি। এত সুন্দর রাস্তা, এত সুন্দর সিনারি, মানে বলার মতো না, অসাধারণ রাস্তা। তোমরা শুধু দেখতে থাকো, ভিউটা এনজয় করো। সৌন্দর্যটা এতটাই ছিল ভালো যে বলার মতো না। কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম রাস্তার মাঝখানে এই সৌন্দর্যটা দেখার জন্য, নিজের চোখকে পুরোপুরি মনটাকে ভরিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম কিছুক্ষণ। দিয়ে মন ভরে পুরো দৃশ্যটা নিজের মনে আয়ত্ত করলাম, করে তারপরে আবার রওনা দিলাম সামনে। অসাধারণ ছোট্ট একটা ঘর বাঁদিকের, সামনের দিকে আবার কিছুক্ষণ এগিয়ে যাচ্ছিলাম, গিয়ে একটা ছোট্ট এখানে 2-4টে টিনের ঝুপড়ি টাইপের মতো বানানো আছে ঘর। এখানে চা কফি পাওয়া যাচ্ছিল। কিছুক্ষণ এখানে আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে সেখানে একটা কফি খেলাম, একটু এনজয় করলাম। তোমরা দেখো জায়গাটা খুব ভালো লাগবে। এই জায়গাটা, এখানে একটা হট স্প্রিং আছে ডান দিকে, তো সেটা আমার যাওয়ার আর সময় হয়নি। তো আমি এখানে কফি খেয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ এনজয় করে তারপর আবার সোজা 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা হই। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে
তারপরে আবার রেডি হয়ে 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিই। চলো আবার তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, রাস্তার ভিউটা দেখাচ্ছি, তোমরা এনজয় করো। সেখান থেকে কিছুটা পথ চলার পরে সামনে এসে পৌঁছলাম নাথাং ভ্যালি। এই সামনে দেখছো এই জায়গাটাতে কিছুটা হয়তো লোকের বসবাস আছে, হয়তো বা তারা দিনের বেলা এখানে থাকে, রাত্রিবেলা আবার নিচে লাচুংয়ের দিকে চলে যায়। এখানে কিছু কিছু দোকান আছে, এখানে জ্যাকেটস পাওয়া যাচ্ছে, কিছু কিছু সামগ্রী পাওয়া যাচ্ছে যেগুলো তোমরা নিয়ে যেতে পারো বাড়িতে। তো এখানেও আমি যাওয়ার সময় দাঁড়াইনি, এখানে জায়গাটা জাস্ট একটু দেখলাম, দেখে সোজাই 0 পয়েন্টের দিকে আমি বেরিয়ে গেছি। এই পুরোটাই নাথাং ভ্যালি, ভ্যালিটা হচ্ছে সামনে। দু একজনকে এখানে লোকালদের সঙ্গে দেখেছি। এই যে ডান দিকে দেখছো ফাঁকা জায়গাটা নদীর পাশে, এখানে রিভার সাইড ক্যাম্পিং করতে নিজে গিয়ে। তো আমারও ইচ্ছা আছে, যদি কোনো দিন আর্মি থেকে পারমিশন পাই বা লাচুং থেকে চেকপোস্ট থেকে জিজ্ঞেস করে নেবো, যদি পারমিশন পাই এখানে একটা রাত ক্যাম্পিং করার খুব ইচ্ছা আছে। এখানে বন্ধুরা একসঙ্গে যাব, যদি কেউ নাও পাই আমাদের গ্রুপের, আমি অবশ্যই একবার এখানে ক্যাম্পিং করব। সেই ইচ্ছে মনে রেখেই আমি সামনের দিকে এগিয়ে চললাম। চলো এবার তোমাদের সামনের রাস্তাটা দেখাই। আরও কিছুটা এগিয়ে গেলে নাথাং ভ্যালি থেকে তারপরে আর একটা চেকপোস্ট আছে,
সেখানে একজন পুলিশ অফিসার দাঁড় করিয়ে পারমিটটা আর একবার চেক করলো। তারপরে আবার রওনা হলাম সেই একই পথের উদ্দেশ্যে। 0 পয়েন্ট হচ্ছে ডেস্টিনেশন আজকে। চলো যাই। ধীরে ধীরে বরফের পরিমাণ, রাস্তায় জমে থাকা বরফের পরিমাণ এতটাই বেড়ে যাচ্ছিল যে গাড়ি চালাতে খুব ভয় লাগছিল। ধীরে ধীরে চালাচ্ছিলাম, বাট কনফিডেন্স ছিল, তো সেই জন্য খুব ধীরে ধীরে গাড়িটা চালাচ্ছিলাম। তো দেখো রাস্তাটা খুবই সরু আর দুদিকেই বরফে ভরে আছে। ধীরে ধীরে রাস্তায় চলছিলাম। I did it. You can feel my feelings and कहाँ से Kolkata, कलकत्ता कहाँ Baligganj. বালিগঞ্জ Yes. তো বারুইপুর Baraipur. এই তো। এরপরে মনে হয় যেতে দেবে না। গাড়ি যাচ্ছে কিন্তু। জিজ্ঞেস করি। भैया इसके आगे जाने देगा क्या? देगा लेकिन रोड साफ कर रहा है, रुकना पड़ेगा। रुकना पड़ेगा। কি রিস্ক, কতবার যে গাড়ি এদিক ওদিক করলো। হ্যাঁ, দেখছি তো আমরা সামনে থেকে দেখছি। এটাই তো অ্যাডভেঞ্চার করতে। You can feel it, man. জানি আসো আসো। এখানে বলে রাখি, সেখান থেকে কিছুক্ষণ আগানোর পর, সামনের দিকে এগিয়ে যাওয়ার পর, তো রাস্তাটা এর পরে আর গাড়ি যাচ্ছিল না। যতই চেষ্টা করছিল গাড়িগুলো আর সামনের দিকে এগোচ্ছিল না। 4 চাকাগুলো বোলেরোও যাচ্ছিল না, স্করপিওও যাচ্ছিল না, ওদের যে গাড়ি, কোনো গাড়ি আর যাচ্ছিল না। থ্যাংক ইউ। পিছনে আরও 2-4 জন বাইকার ছিল, তারা আর এখানে আসার মতো সাহস জোগাতে পারেন। তো এই সামনে যে ভাইয়া গেল এক্ষুনি, একটা ভালো কমেন্ট করে গেল মহাদেব মহাদেব বলে, তো শুনে খুব ভালোই লাগলো। এই যে দেখছো চাকাগুলো কোনো মতেই আর গাড়ির এগোচ্ছে না, গাড়িটা কোনো মতেই এগোচ্ছে না, চাকা স্কিড করে যাচ্ছে। তো এখান থেকে আমাদের পেছন দিকে রিটার্ন হতে হয়েছিল। তো সেই জন্যই আমি সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম, এনজয় করলাম, একটু কফি খেলাম। 2 কাপ কফি খেয়ে ফেলেছিলাম, তো 2 কাপ কফি খেয়ে এনজয় করে তারপরে সেখান থেকে আবার নিচের দিকে নাথাং ভ্যালির উদ্দেশ্যে বা লাচুংয়ের উদ্দেশ্যে রওনা হই। চলো তোমরা একটু জায়গাটা দেখো ভালো করে। अरे स्किड हो रहा है, थोड़ा इधर उधर भी नहीं कर पा रहे, जूता जूता फिसल रहा है, इतना ग्रिप है फिर भी फिसल रहा है। बाइक तो और ऐसा होता है। हम थोड़ा देखेंगे, इतना तक अगर जा पाए तो जाएंगे, नहीं तो रिटर्न आ जाएंगे। थोड़ा
हाँ ज़्यादा जाना है नहीं। मैं अब हम लोग को इधर से घूमना पड़ेगा हाँ ये नहीं है और नहीं जाएंगे। हाँ नहीं जाएगा ऊपर बोल तो देते বেরোবে না এখান দিয়ে অসম্ভব, গাড়ি পিছলে যাবে। সোজা রাখতে পারছি না গাড়ি, ওই ফাঁক দিয়ে তো বেরিয়ে করতে পারবো না। ভাবছি এখান থেকে ঘুরে যাওয়াই ভালো, নাহলে ক্লাচ প্লেট পুড়ে যাবে আমার। ক্লাচ প্লেট পুড়ে গেলে পাগলা হয়ে যাবো। भैया गाड़ी और आगे नहीं जाएगा ना? घुमा आगे नहीं जाओगे, हम भी नहीं जाएंगे इधर उधर। हाँ धीरे से, नीचे तो और भी रिक्स है जाने में। फिसलने के बहुत चांस है, ये 2 किलोमीटर फिसलने के बहुत चांस है। ওখানে পৌঁছে কিছুক্ষণ যখন আনন্দ করছিলাম, নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না, নিজের মনকে আর ধরে রাখতে পারছিলাম না। মনে হচ্ছিল যে আমি স্বর্গে চলে এসেছি। পুরো ফিল করছিলাম, 2 হাত ছড়িয়ে নিজেকে ফিল করছিলাম যে আমি স্বর্গে আছি। সেই অনুভূতিটা, সেই ফিলিংসটা বলার মতো না। তোমরা অবশ্যই একবার এই বরফের সময় জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারি মার্চের দিকে যাবে, তোমাদের অসাধারণ লাগবে। সিকিম অসাধারণ লাগবে, বলার মতো নয়। আমি তো মন দিয়ে ফিল করছিলাম পুরো ব্যাপারটা, পুরো দৃশ্যটা, পুরো পাহাড়কে ফিল করছিলাম, বলার মতো না। তোমরাও দেখো। পুরো পাহাড়টা বরফে ঢাকা, মানে বলার মতো না। যেদিকে দেখছি সব দিকেই বরফ। সেখানে কিছুক্ষণ আনন্দ করলাম, আনন্দ করার পরে আবার সেই রিটার্ন করার পালা। ধীরে 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 আমি নিচের দিকে নেমে আসছিলাম, কেননা তখন ভাবছিলাম, যদি তো খুব একটা টাইম হয়নি, তখন দুপুর 1টা বাজে যখন আমি রিটার্ন করছিলাম। তো তখন ভাবছিলাম যে ঠিকঠাক পৌঁছে যাই, যেহেতু রাস্তাটা মোটামুটি আইডিয়া আছে, খুব বেশি না, 34-40 কিলোমিটার হবে লাচুং আসার পরে। সেখান থেকে একটু কাট আউটটা একবার দেখে নেব, কেননা আমার আজকেই লাস্ট পারমিট ছিল নর্থ সিকিমে। তো আজকের মধ্যে আমাকে গ্যাংটকে যেতে হতো। তো আমি খুব একটা প্রথমে বুঝতে পারিনি যে আমি পৌঁছতে পারবো কি পারবো না। তাও আমি ধীরে 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 নিচের দিকে এগিয়ে যাচ্ছিলাম। চলো তোমাদেরকে আবার সেই লাচুংয়ের দিকে নিয়ে যাই।
ফেরার পথে এবার আমি নাথাং ভ্যালিতে কিছুক্ষণ দাঁড়িয়ে সময় কাটালাম। তোমরা দেখো, এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, খুব ঠান্ডা লাগছিল, ওই জন্য এই পাশের দোকান থেকে একটু গরম জল চেয়েছিলাম। এটা খুব ভালো হয়, এখানকার মানুষ খুবই ভালো হয়, আমাকে হেল্প করেছিল। সেটা एकदम भगा के लेके चले आए। जब मिला खाली सीधा भगा के लेके चले गाड़ी को भी नहीं सीधा गाड़ी बहुत चल गया था ना, रास्ता गाड़ी तो पूरा ज्यादा हो गया था, बस ऐसे ऐसे कर रहा है। 2-3 बार गिरते गिरते बचे हम। এরপরেই আমি লাচুংয়ে পৌঁছে কাটাওয়ের যে রাস্তাটা সেই রাস্তার দিকে এগোতে থাকি ধীরে ধীরে। তখন দুপুর 2:30 বাজবে হয়তো। তো এই দিকে রাস্তাটা এবার টোটালি প্রথম দিকে যেমন রাস্তাটা থাকে সেই রকম। এখানে তেমন বরফ প্রথমে দেখতে পাইনি, ধীরে ধীরে উপর দিকে যত চড়ছিলাম তো বরফটা দেখতে পেয়েছিলাম। চলো তোমরা রাস্তাটা দেখো ধীরে ধীরে। कटाओ जाना है, परमिट है। हाँ, जाने में 1 घंटा, सब देख के निकल जाएंगे। जाम नहीं है ना कुछ नहीं, जाने में आधा घंटा लगेगा। কাটাওয়ার দিকে যেতে এই তোমাদের ফার্স্ট চেক পোস্ট, क्योंकि आज ही का परमिट है, যেখানে धीरे धीरे जा रहे हैं क्योंकि 4 बजे से पहले खुलेगा नहीं वो तुमथांग वाला। সো ভালো মানুষ ছিলেন, थैंक यू सर। পুরোপুরি গাইড করলেন। वैसे भी कोई दिक्कत नहीं है ना रास्ते में वाइल्ड लाइफ का कोई दिक्कत नहीं है। ठीक है ठीक है। তাও তিনি আমাকে পারমিট দিয়েছিলেন যে তুমি যাও, তুমি অল্প কিছুক্ষণের মধ্যে 1 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসো। তো ওনার কথা শুনে আমি সামনের দিকে আবার এগোতে থাকি। আমি সামনের দিকে এগোতে থাকি, আর এরই মধ্যে আমার জীবনের আর একটা স্বপ্ন পূরণ হয়, যেটা হচ্ছে স্নো। মানে চলতে চলতে স্নোকে ফিল করছিলাম। দিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পরে সামনে দেখছিলাম এই আর্মির লোক বা লোকাল ছেলেরা এখানে রাস্তার উপরে ব্যাট বল খেলছিল। তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, স্নোটাকে ফিল করছিলাম, আনন্দটা উপভোগ করছিলাম। কিছুক্ষণ এখানে 10 মিনিট দাঁড়ালাম, দাঁড়িয়ে স্নোটাকে ফিল করলাম। লোকাল ছেলেদের এই স্নো পড়ছে ওপর থেকে, আর মাঝখানে রোডের উপরে ব্যাট বল খেলছে, এই দেখে আমারও খুব ইচ্ছা করছিল এদের সঙ্গে একটু খেলি। তো এদের সঙ্গে গেলাম, কথা বললাম কিছুটা, খুব ভালো লাগলো। ওদের সঙ্গে গিয়ে একটু বল খেলছিলাম অল্প, তো সেটা রেকর্ড করা হয়নি। তো কিছুক্ষণ ওখানে খেলার পরে আবার সামনের দিকে এগিয়ে যাই। খুব ভালো লাগছিলো ওদের সঙ্গে কথাবার্তা বলে, ওদের সঙ্গে খুব এনজয় করছিলাম। মানে অসাধারণ লাগছিলো, জীবনের একটা আলাদা পাওয়া, আলাদা জগতে চলে এসেছি, যেটা বোঝানো মুশকিল, বোঝানো খুবই খুবই কঠিন। চলো তোমরা দেখতে থাকো। সামনের দিকে যত এগোচ্ছিলাম ধীরে ধীরে স্নোয়ের পরিমাণ বেড়ে যাচ্ছিলো, উপর থেকে স্নো কন্টিনিউয়াসলি পড়ছিল, কারণ অলরেডি তখন বিকেল 4টে বেজে গেছে। তো খুব ভালো লাগছিলো, ভিউটা খুবই ভালো লাগছিলো। তো রাস্তাটা একদম ফাঁকাই ছিল, কেউ ছিল না, বা যারা গিয়েছিল তারা অলরেডি রিটার্ন করে গেছিলো, বা হয়তো বা একটু পরে রিটার্ন করতো, আমার কোনো আইডিয়া ছিল না তেমন। তাও আমার ধীরে ধীরে আমি সামনে এগোচ্ছিলাম। আর সারাদিনে এতটা বাইক চালিয়েছি যে বাইকটা রেস্টও দিয়েছি অনেকবার, কিন্তু বাইকটা আর এই হাইটে আসার পরে
লাগেজ হয়তো বেশি ছিল, লাগেজ নিয়ে আমি যেহেতু পুরোটা ট্রাভেল করেছি, তো সেই জন্য এরপরে বাইক আর কোনো মতেই উপর দিকে যাচ্ছিল না। তাই ভাবলাম যেহেতু বাইক আর উপরে যাচ্ছে না, তো এখান থেকেই ব্যাক করি। তো নেক্সট টাইম আবার কাটাও যাওয়া হবে, অবশ্যই যাওয়া হবে। তো তাই এখান থেকে বাইকটাকে ঘুরিয়ে নিলাম। ফার্স্ট গিয়ারেও গাড়ি আর উপর দিকে চড়ছিল না, তাই এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, পরিবেশটাকে উপভোগ করলাম, করে আবার ঠিক সামনের দিকে এগোতে থাকলাম। I'm standing on heaven, but I was just 5 or 6 kilometers from here. I couldn't make it. এরপরে বাইককে খুব একটা প্রেশার না দিয়ে, যেহেতু বাইকটা সামনের দিকে চড়ছিল না, আমি আবার নিচের দিকে লাচুংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তো ধীরে ধীরে নিচের দিকে আসছিলাম, চলো দেখতে থাকো। এরপরে আমার আজকে লক্ষ্য ছিল সেই চুংথাং চেকপোস্টে যাওয়া, তো যাচ্ছিলাম সেই হিসেবে ধীরে 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 যাচ্ছিলাম। দেখো তোমরা। What do you say? This whole town could be red by the end of the day. If you feel alright, we could throw it and drive. With the radio up so loud they can hear us from miles. Me and you, nothing to do. These days they come and go. Me and you, nothing to lose. I feel it in my soul. So let's let the good times roll. Down, we'll never come down. When the sun comes up, we'll be feeling how we do right now. My heart's on fire, coming down to the wire. While the world sleeps, we'll keep burning brighter and brighter. যাওয়ার পথে আমি হয়তো বা একটা ভিউ মিস করে গিয়েছিলাম, সেটা হচ্ছে এই ওয়াটারফলটা। অসাধারণ দেখতে, অসাধারণ। এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দু একটা ছবি তুললাম, দিয়ে আবার সামনের দিকে এগোলাম। অসাধারণ ভিউ। এরপর আমি ধীরে ধীরে লাচুং সিটির মধ্যে দিয়ে সেই চুংথাংয়ের দিকে এগোতে থাকলাম। তো রাস্তাটা তো খুব একটা খারাপ বলবো না, ভালোই ছিল। সিটির মধ্যে এরকম রাস্তা, পাহাড়ের রাস্তা এরকমই হয়। আর কিন্তু ওয়েদারটা ছিল ধীরে ধীরে রাত সন্ধ্যাবেলার দিকে, বিকেলের দিকে ওয়েদারটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। তো তার মধ্যেই যেহেতু আমার আজকে লাস্ট ডে পারমিট ছিল, তো আমি একটা ডিসিশান নিলাম যে অ্যাটলিস্ট চুংথাং চেকপোস্টটা পার করে সামনে গিয়ে মাঙ্গানের দিকে যদি কোনো স্টে পাই, তো মাঙ্গানে গিয়ে আমি আজকে রাতটা স্টে করব। তো তারপরেও বিশাল ঘটনা, তোমাদের চলো রাস্তায় যেতে যেতেই বলছি। তো এই তো চলে আসলাম চুংথাং চেকপোস্ট পার করে, এই ধীরে ধীরে ওই সেই নদীর ওই পাক দিয়ে বেরিয়ে এসে উপর দিয়ে উঠে ধীরে ধীরে সেই মাঙ্গানের দিকে এবার এগোচ্ছি। এই যে বাঁদিকে দেখছো, এগুলো চুংথাং। তো ধীরে ধীরে মাঙ্গানেও পৌঁছে গেলাম। তো মাঙ্গানে আমি পৌঁছেছিলাম মোস্ট প্রবাবলি সন্ধ্যের দিকে, 6:30 কি 7টার দিকে হবে এরকম। 6:30, হ্যাঁ ওরকমই কিছু একটা হবে, 6:30 7টার দিকে হবে। তো সেখান থেকে আবার কিছুক্ষণ দাঁড়াই, কফি খাই একটা, খেয়ে লাস্ট একটা ডিসিশন নিই যে আজকে যদি আমি গ্যাংটক পৌঁছতে পারি, তো তাহলে আমি আবার পরের দিন সেখান থেকে ইস্ট সিকিমের উদ্দেশ্যে বেরোতে পারবো। ওই জন্য একটা রিস্ক নিয়ে, যেটা আমার নেওয়া হয়তো বা উচিত না, অ্যাজ এ ওয়াইজ ডিসিশন যদি মেনে থাকি তাহলে সেটা নেওয়া হয়তো বা উচিত ছিল না। বাট এই রাস্তায় যেহেতু আমি আগে এসেছি একবার, তো সেই জন্য একটা হালকা রিস্ক নিয়ে নিলাম, নিয়ে ধীরে ধীরে গ্যাংটকের দিকে রওনা হলাম। তো রাস্তায় একজন বোলেরো ড্রাইভার ছিলেন, ওখানকারই লোকাল। তিনি বললেন, ঠিক আছে তুমি টেনশন করো না, তুমি আমার পেছনে পেছনে আসতে থাকো, তুমি মাঙ্গান থেকে গ্যাংটক পর্যন্ত পৌঁছে যাবে। তো তারই ভরসায় ধীরে ধীরে তার পেছন পেছন এগোতে থাকলাম গ্যাংটকের দিকে। তোমাদের তো সেই বললাম ঘটনা। এই পরের দিন সকালে এটা তোমরা
ভিডিওটা দেখছো। পরের দিন সকালে আমি এই আমার ডান দিকে যেটা দেখলে এটা আমার হোটেল ছিল। এই সোজা যে রাস্তাটা দেখছো ডান দিকে সেটা হচ্ছে এমজি মার্গের দিকে, আর এই যে নিচে যে রাস্তাটার দিকে আমি যাচ্ছি সেটা যাচ্ছে হচ্ছে গ্যাংটকের যে মেইন রোড সেটার সঙ্গে কানেক্ট হবে ধীরে নিচে গিয়ে। পুরোপুরি এই রাস্তাটা একদম ডাউনওয়ার্ড গ্রেডিয়েন্ট ওয়াইজ নিচে নেমে যাবে ধীরে ধীরে ধীরে, দিয়ে গ্যাংটকের মেইন রোডের সঙ্গে কানেক্ট হবে। তো আমি আগামীকাল রাতে খুব কষ্ট করে মানে অনেকটা হেকটিক জার্নি করে, কষ্ট বলবো না, অনেকটা হেকটিক জার্নি করে সেই গ্যাংটকে প্রায় রাত 11:30 কি 11টার দিকে এসে পৌঁছেছিলাম। তো সেই রাতে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, তো সেই এনার্জিটাও আমার মধ্যে আর ছিল না। তো আমি কোনো মতে ব্যাগপত্র রেখে শুয়ে পড়েছিলাম। তো এই পরের দিন সকালে তোমাদের আমার ডেস্টিনেশন ছিল হচ্ছে ইস্ট সিকিম যাওয়ার। তো পরের ভিডিওতে তোমরা এখান থেকেই দেখতে পাবে আমি ইস্ট সিকিম যাচ্ছি, সেই অভিজ্ঞতাও তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। আর অবশ্যই যেটা বলার, তোমরা আমার এই ভিডিওটা দেখে কার কেমন লাগলো সেই এক্সপিরিয়েন্সটা দেবে, আমাকে আমার কমেন্ট বক্সে জানাবে। আর আমি এই প্রথম ভিডিওটা দিচ্ছি আমার চ্যানেলে, ফার্স্ট আমি ইউটিউবে এই চ্যানেলটা ভিডিও দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো আমার এই নর্থ সিকিমের এই জাস্ট লাচুং পার্টটা 0 পয়েন্ট কাটাওয়ের অভিজ্ঞতাটা, সেটাও অবশ্যই জানাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পারলে তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবে, তাহলে অবশ্যই আমি খুব খুশি হব। আর যদি কোনো ইমপ্রুভমেন্টে থাকে ভিডিওতে, কিছু ইমপ্রুভমেন্ট করতে হবে, তোমাকে রাইডিংয়ের ইমপ্রুভমেন্ট করতে হবে, সেগুলো আমাকে অবশ্যই জানাবে। আমি তোমাদের কথাগুলো শুনে ইমপ্রুভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানেই থাক আজ পর্যন্ত, তাহলে আজকে দেখা হোক, টাটা।